বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ন্যারেশন বা স্পিচ নিয়ে। সেটা ছিল আমার মাত্র দুটি সেন্টেন্স ভিত্তিক ন্যারেশন। তা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে। আজকে আমি আলোচনা করব তোমাদেরকে ন্যারেশন, সেটা কিসের উপরে? ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে আমি এখন আলোচনা শুরু করতে যাচ্ছি। তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো লেখা আছে ন্যারেশন বা স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আমি সময় পেলে অপারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। মোট 5 প্রকার উপরে আমরা ন্যারেশন করে থাকি। ন্যারেশন করার জন্য আমাদের সেন্টেন্স এবং টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো এসব আমরা সময় নষ্ট না করে আলোচনা করি। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বুঝাইতে সেইট হবে অর্ডার, উপদেশ হলে অ্যাডভাইসড, অনুরোধ হলে রিকোয়েস্টেড, প্রস্তাব হলে সাজেস্টেড বা প্রপোজড। যে কোনো একটা সাজেস্টেডও দেওয়া যাবে, প্রপোজডও দেওয়া যাবে। এটা কোন ক্ষেত্রে? যদি দেখো সেন্টেন্সের অর্থ কি প্রস্তাব করা বোঝায়, যেমন লেট আস গো টু প্লে, চলো আমরা খেলতে যাই, এটা একটা প্রস্তাব। এই সেন্টেন্সটাতে আমরা সেইডের পরিবর্তে আমরা সেখানে বসাবো প্রপোজ অথবা সাজেস্টেড। আচ্ছা, লেট দিয়ে যদি প্রস্তাব বোঝায় তাহলে এই নিয়মটা চলবে। আর যদি লেট দিয়ে অনুমতি বোঝায় তাহলে টোল্ড বা রিকোয়েস্টেড হয়। আদেশ, উপদেশ, অনুরোধ, পুরস্কার বোঝা না গেলে সেক্ষেত্রে আস্কড হয়। যেমন হি সেড টু মি, সে আমাকে বলেছিল বা বলল ডোন্ট ডু ইট এগেন, এটা আর করিও না। এটাতে আমরা লক্ষ্য করি এখানে আমরা আস্কড দিয়েছি, হি আস্কড মি বা টোল্ড মি। এখানে ডো নট উঠে নট বসবে, ভার্ব ডু তার আগে টু বসবে, এখানে দ্যাট বসার কোনো সুযোগ নেই। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দ্যাটের কোনো ব্যবহার হবে না। এখানে শুধু মূল ভার্বের পূর্বে বা সামনে টু বসবে। আর নো নিড চেঞ্জিং টেন্স, একমাত্র একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখবে শিক্ষার্থীবৃন্দ, তোমরা ন্যারেশন করার ক্ষেত্রে একটি মাত্র সেন্টেন্স, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বেলা তুমি যখন ন্যারেশন চেঞ্জ করবা তখন তোমার কি করতে হবে না, দ্যাট বসাতে হবে না, তোমার বসাতে হবে কোটেশন উঠিয়ে মূল ভার্বের আগে টু, এবং সেক্ষেত্রে নো নিড চেঞ্জিং টেন্স। নো নিড চেঞ্জিং টেন্স এর অর্থ হচ্ছে টেন্স পরিবর্তন করার কোনো ঝামেলা বা প্রয়োজন নাই। এটা একটা সুযোগ সুবিধা আছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের ক্ষেত্রে। আদেশ করা বোঝালে সেইট হবে অর্ডার্ড, উপদেশ করা বোঝালে সেইট হবে অ্যাডভাইসড, অনুরোধ করা বোঝালে সেইট হবে রিকোয়েস্টেড, প্রস্তাব যদি হয় লেট দ্বারা তাহলে সেখানে লেট উঠে যাবে, সেই সেইডের পরিবর্তে প্রপোজড অথবা সাজেস্টেড। সাজেস্টেড দিয়ে আমরা সরাসরি ভার্ব আইএনজি বসাতে পারি। আর যদি প্রপোজ দেই তাহলে সেক্ষেত্রে আবার দ্যাট লাগবে। আর সাবজেক্ট, ফার্স্ট পার্সন হলে ফলো করবে অবজেক্ট ভার্বের সাবজেক্টকে, সেকেন্ড পার্সন হলে ভার্বের অবজেক্টকে, থার্ড পার্সন হি সি কোনো নাম উইল নট ফলো, ওটা থার্ড পার্সন কোনোদিন থার্ড পার্সন হলে আর পার্সন ফলো করবে না। মনে রাখতে হবে ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে, থার্ড পার্সন উইল নট ফলো, কোনো একে ফলো করবে না। এক্ষেত্রে আমাদের টেন্স এবং পার্সন পরিবর্তন করাটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। তাহলে আমরা ন্যারেশন করতে সক্ষম হব। ইম্পারেটিভ সেন্টেন্সের বেলা তোমরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। এখানে আমরা এখন দ্বিতীয় পেজে চলে যাচ্ছি। এখন এসো আমরা 2 নম্বর পেজে কি দেখতে পাচ্ছি। 2 নম্বর পেজের কিছু উদাহরণ লক্ষ্য করো, তাহলে তোমরা সহজে এটা ধরতে পারবে ন্যারেশনটা। এখানে আছে 1 নম্বর, ফাদার সেড, বাবা বললেন, তুমি আমাকে, গো হোম বাড়ি যাও এট ওয়ান্স। এট ওয়ান্স হলো একটা বাগধারা, ইডম ফ্রেজ, এর অর্থ হচ্ছে এক্ষুনি। গো হোম এট ওয়ান্স। এই কোটেশনের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখো কোটেশনের ভিতরে অর্ডার করছে, আদেশ করছে, পিতা তার ছেলেকে আদেশ করছে। তাহলে সেট কিন্তু থাকবে না, সেট পরিবর্তন করতে হবে। কি দিয়ে পরিবর্তন করতে হবে? সেটকে পরিবর্তন করতে হবে অর্ডার দিয়ে। ইতিপূর্বে আমি এই নিয়মটা উল্লেখ করেছি, মনে রাখতে হবে। আদেশ করা বোঝালে যখন কোটেশনের অর্থ, কোটেশনের ভিতরে দেখো কি অর্থ প্রকাশ করছে, একটু খেয়াল করো মনোযোগ সহকারে, তাহলেই তোমরা সহজে এটা উপলব্ধি ও শিখতে পারবে। গো হোম অ্যাট ওয়ান্স, এটা আমি নির্দেশিকা কাঠি ব্যবহার করছি। এই নির্দেশিকা কাঠিটা
কোন দিকে দেখো, গো মানে যাও, হোম বাড়িতে, এট হোম, গো হোম এট ওয়ান্স। এট ওয়ান্স মানে কি, এটা এক্ষুনি বোঝাইছে, মানে বাগধারা, এক্ষুনি বাড়ি যাও। ইট ইজ অ্যান অর্ডার, ফাদার সেড টু মি, তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে ফাদার অর্ডার টু মি, টু এর দরকার নাই, ফাদার অর্ডার টু মি। আর এই যে মূল ভার্ব গু, তার আগে এখানে আমাদের টু বসছে, মূল ভার্ব গু আছে, এখানে টু বসছে, খেয়াল করো, মূল ভার্ব বসছে গু, এখানে বসছে টু, এই গু এখানে আসছে, তার আগে টু বসছে, এই কোটেশন এবং কমা উঠে যাবে। মনে রাখতে হবে ইনভার্টেড কমা বা কোটেশন, উদ্ধরণ চিহ্ন, কমা, কোটেশন এগুলো উঠে যাবে। মূল ভার্ব যে গো আছে এটার আগে টু বসবে, হ্যাঁ, টু গো হোম এট ওয়ান্স। নাম্বার 2 দেখো, দি টিচার সেড, এটা কিন্তু সেড একটু ভুল হয়েছিল, দি টিচার সেড, এই যে সেড টু দি স্টুডেন্ট, ছাত্রদেরকে শিক্ষক বললেন। এখন কোটেশনের ভিতরে দেওয়া হয়েছে কি বললেন, অলওয়েজ স্পিক দি ট্রুথ, সর্বদা সত্য কথা বলিবে। এটা কি উপদেশ, কারণ মিথ্যা বলা মহাপাপ, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। সুতরাং শিক্ষক ছাত্রদেরকে বললেন, দি টিচার সেড টু দি স্টুডেন্ট অলওয়েজ স্পিক দি ট্রুথ। এটি একটা কথা, ইনভার্টেড কমা বা কোটেশনের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ অলওয়েজ স্পিক দি ট্রুথ, যে অলওয়েজ স্পিক দি ট্রুথ কি, এর অর্থটা বুঝে নাও, সর্বদা সত্য কথা বলিবে। ইট ইজ অ্যান অ্যাডভাইস, এটা হচ্ছে একটা উপদেশ। সুতরাং তোমরা কি করবে, সেইটের পরিবর্তে এখানে অ্যাডভাইস ব্যবহার করবে, আর কোটেশন উঠে যাবে, কমা উঠে যাবে, সেখানে দিয়ে বসবে তোমার টু এবং ভার্ব বসবে। এখানে কোনো টেন্স পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে আমরা উত্তর করব কি, দি টিচার অ্যাডভাইসড, এই যে সেট ছিল অ্যাডভাইসড হয়ে গেছে, এখানে একটা ডি যুক্ত করতে হবে, হ্যাঁ, এ মতো গেছে না, হ্যাঁ। এখন আমরা 3 নম্বরের উদাহরণটা খেয়াল করি সবাই। হি সেড টু মি, সে আমাকে বলিল, প্লিজ গিভ মি এ পেন, আমাকে অনুগ্রহ করে একটি কলম দাও। এখানে প্লিজ শব্দটা দেওয়া হয়েছে, এটা অনুরোধ প্রকাশ করছে। আবার দেখো এখানে কিন্তু আমরা কাইন্ডলি দিলেও পারতাম, কারণ কাইন্ডলি আর প্লিজ কিন্তু একই অর্থ ব্যক্ত করে বা প্রকাশ করে, সেটা হচ্ছে অনুরোধ করা, হ্যাঁ। প্লিজ মানে কি, দয়া করা, অনুগ্রহ করা, এটাই হলো অনুরোধ বোঝায়। আবার যদি তুমি কাইন্ডলি ব্যবহার করো তাহলে কিন্তু অর্থ ঠিকই থাকবে, অনুগ্রহ করা বোঝাবে, দয়া করে বোঝাবে। সেক্ষেত্রে আমরা সেটের পরিবর্তে ব্যবহার করব রিকোয়েস্টেড। এখন বলা হয়েছে হি রিকোয়েস্টেড মি, প্লিজের পরিবর্তে আমরা এখন সেট রাখবো না, সেটের পরিবর্তে রিকোয়েস্টেড ব্যবহার করব, হি রিকোয়েস্টেড মি। আর আমাদের ভার্ব আছে গিভ, তার আগে টু ব্যবহার করব। মি ফার্স্ট পারসন ফলো করছে, হি সাবজেক্টকে, হি থেকে অবজেক্টিভ কেস, মি এর অবজেক্টিভ কেস, হ্যাঁ, আমরা হি থেকে হিম বসাবো, এ পেন। নাম্বার 4 আমরা কি দেখতে পাচ্ছি, নিপা সেড টু হার ফ্রেন্ডস, নিপা তার বান্ধবীদের বলল, লেটস হ্যাভ এ পিকনিক, এসো আমরা একটা পিকনিক করি। এটা দিয়ে লেটস দিয়ে প্রস্তাব করা বোঝাইছে, সেক্ষেত্রে আমরা প্রপোজড বা সাজেস্টেড ব্যবহার করব সেটের পরিবর্তে। তাহলে আমরা এখানে লিখবো নিপা প্রপোজড বা সাজেস্টেড টু হার ফ্রেন্ডস, হ্যাঁ, টু হার ফ্রেন্ডস। এখন আমরা ব্যবহার করব দ্যাট, দ্যাট এখানে ব্যবহার করতে হবে। আর এখানে লেট আস মানে সংক্ষেপে লেটস, এই আস ফার্স্ট পারসন ফলো করছে, হ্যাঁ, নিপাকে এবং তার বন্ধু সহ সাবজেক্ট আসবে, এই জন্য দে ব্যবহার করা হয়েছে। আর লেট উঠবে শুড দ্বারা, লেটকে শুড দ্বারা অপসারিত করতে হবে, লেট শুড হ্যাভ এ পিকনিক। নাম্বার 5 মাদার সেড, মা বললেন, লেট হিম ইট, তাকে খেতে দাও, হোয়াট এভার হি লাইকস, যা সে পছন্দ করে, যা সে খেতে চায়, তাই তাকে খেতে দাও। হোয়াট এভার, লেট হিম ইট হোয়াট এভার হি লাইকস, এই যে লেট হিম হোয়াট এভার হি লাইকস, এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে, লেট হিম ইট, তাকে খেতে দাও, হোয়াট এভার হি লাইকস, সে যা চায় বা যা পছন্দ করে তা তাকে খেতে দাও। এটা কিন্তু অনুমতি প্রকাশ করছে, আগের সেন্টেন্সে লেটস দ্বারা প্রস্তাব প্রকাশ করছে, সেই জন্য সেট উঠে প্রপোজ বা সাজেস্টেড। এখন কিন্তু দেখা যায় যে এই লেট যে আছে এটা দিয়ে অনুমতি প্রকাশ করছে, তাকে খেতে দাও যা সে পছন্দ করে বা চায়। এখানে এজন্য আমরা প্রপোজ ব্যবহার করি নাই, ট্রু বা সেট ব্যবহার করছি, সেখানে আবার কোটেশন উঠে দ্যাট ব্যবহার করছি। হিম সাবজেক্টিভ কেস এখানে হবে আমাদের, হ্যাঁ, হিম অবজেক্টিভ কেস থেকে সাবজেক্টিভ কেস হবে হি। লেট উঠবো মাইট দ্বারা, ইতিপূর্বে আমরা দেখেছি লেট উঠছে কি দ্বারা, শুড দ্বারা। এখানে যে সেন্টেন্সটা 5 নম্বরে দেখতে পাচ্ছ, এই লেট উঠবো মাইট দ্বারা, হ্যাঁ। অনেক ক্ষেত্রে মাইট বি অ্যালাউড টু বসানো যায়, কিন্তু আমরা মাইট বসালাম। তারপরে ইট, এরপরে এখানে আছে
থার্ড পারসন হি ঘুরে নাই, পরিবর্তন হয় না, হি পারসন হি থাকবে। আর লাইটস কিন্তু লাইট হয়ে গেছে প্রেজেন্ট টেন্স। ন্যারেশনের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, এই লাইটস ভার্বটা হয়ে গেছে লাইট, তার মানে পাস্ট ইনডিফিনিট। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, সেই ক্ষেত্রে লাইটস এর পাস্ট ইনডিফিনিট লাইট। নেক্সট পেজে চলে যাই আমরা। 3 নম্বর পেজে দেখো অবজেক্টিভ চেঞ্জেস এর উপরে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। 1 নম্বরে উদাহরণ, ফাদার সেড টু মি, বাবা আমাকে বললেন, মে আল্লাহ ব্লেস ইউ। এখানে কোটেশনের ভিতরে আছে আল্লাহ তোমাকে মঙ্গল করুক। এটা যদি আল্লাহ উল্লেখ থাকে তাহলে আমরা সেডের পরিবর্তে প্রেট ব্যবহার করব, আর যদি গড বা আল্লাহ উল্লেখ না থাকে তাহলে আমরা উইশড ব্যবহার করব। অবজেক্টিভ সেন্টেন্সে আশীর্বাদ প্রকাশ করে এবং প্রার্থনা প্রকাশ করে। প্রার্থনা প্রকাশ করলে গড আল্লাহ উল্লেখ থাকলে সেট হবে প্রেট দ্বারা, আর প্রার্থনা এবং আশীর্বাদ এখানে যে অবজেক্টিভ সেন্টেন্স বোঝাচ্ছে, এখানে একটা দেওয়া হয়েছে প্রেটের ব্যবহার, আরটা দেওয়া হয়েছে উইশডের ব্যবহার। দুটার মধ্যে পার্থক্য তোমরা ধরতে পারবা, সেটা হলো আল্লাহ বা গড উল্লেখ থাকলে সেট হবে প্রেট, আর আল্লাহ বা গড উল্লেখ না থাকলে সাধারণভাবে যদি কোনো কামনা প্রকাশ করে বা আশীর্বাদ প্রকাশ করে সেক্ষেত্রে প্রেটের ব্যবহার দরকার নাই, সেক্ষেত্রে হবে সেটের পরিবর্তে উইশড। মনে রাখতে হবে এই কথাটা। দেখো ফাদার প্রেড দ্যাট, এখানে আমরা কোটেশনের পরিবর্তে কনজাংশন দ্যাট ব্যবহার করব। আল্লাহ থার্ড পারসন সিঙ্গুলার, পরিবর্তন করতে হবে না, মে থাকলে মাইট। এরপরে ইউ সেকেন্ড পারসন, পরিবর্তন হয়ে অবজেক্টকে ফলো করছে মি, এজন্য এখানে মি আসছে। উই সে, আমরা বললাম, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক। এখানে আমরা আশীর্বাদ কামনা করছি, সেক্ষেত্রে আমরা সেট ব্যবহার করছি উইশড। এখানে কোটেশন উঠে কনজাংশন বা লিঙ্ক আর দ্যাট ব্যবহার করেছি। এরপরে আওয়ার প্রেসিডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করছি, এখানে আমরা ব্যবহার করব মাইট। এরপরে লিভ ভার্ব পরে লং হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সুখ বা আনন্দ বোঝালে সেট হবে এক্সক্লেমড ইন জয় বা উইথ জয়, আর দুঃখ বেদনা বোঝালে এক্সক্লেমড ইন জয় বা উইথ সরো। এক্সক্লেমড ইন বা উইথ সরো, দুঃখ প্রকাশ করলে, বেদনা প্রকাশ করলে সরো, আর সুখ আনন্দ প্রকাশ করলে জয়। সেখানে তুমি এক্সক্লেমড ব্যবহার করবা, ইন অথবা উইথ যে কোনো একটা। দুঃখ প্রকাশ করলে বা বেদনা প্রকাশ করলেও একই, এক্সক্লেমড এর সাথে ইন অথবা উইথ যে কোনো একটা। আর সরো ব্যবহার করবে, দুঃখের জন্য সরো, আনন্দ বা সুখের জন্য জয়। আর এখানে আমরা 4 নম্বর পেজ, এখন 4 নম্বর পেজের উদাহরণ দেখো। দি বয় সেড, ছেলেটি বলল, হোরা আওয়ার টিম হ্যাজ ওন দি গেম, আমাদের দল খেলায় জয়লাভ করেছে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এখানে আমরা সেডকে পরিবর্তন করে এক্সক্লেমড ইন অথবা উইথ জয়, যেহেতু আনন্দ প্রকাশ করছে। হোরা একটা আবেগ সূচক বাক্য, যে হোরা উঠে গিয়েছে, হোরা এখানে মনের আবেগ আনন্দ প্রকাশ করছে, ম্যাটার অফ জয়, আনন্দের ব্যাপার। সেই কারণে আমরা এখানে জয় লিখলাম, আর সেট তো এক্সক্লেমড হয়ে যাবে। ইন বা উইথ যে কোনো একটা ব্যবহার করলে চলবে, দুটা দরকার নাই। এখানে আমরা কোটেশন কমা থাকলে উঠে দ্যাট কনজাংশন বসবে। হ্যাঁ, আওয়ার টিম ফার্স্ট পারসন, এখানে পজিটিভ কেস, এটা হবে দেয়ার টিম। আর হ্যাজ উঠে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পরিবর্তন হচ্ছে পাস্ট পারফেক্ট, সেই কারণে হ্যাড। তারপর দেখো উন দ্য গেম। 2 নম্বর সেন্টেন্স, হি সেড এলাস, সে বলল, হাই আই এম আনডান, আমার সর্বনাশ। এটা দিয়ে দুঃখ বা মনের বেদনা প্রকাশ করছে। এক্ষেত্রে আমাদের দিতে হবে এক্সক্লেমড ইন জয়, সরি এক্সক্লেমড ইন সরো বা উইথ সরো, আনন্দ প্রকাশের ক্ষেত্রে জয়। আর এখানে যেহেতু দুঃখ বেদনা প্রকাশ করছে, সেক্ষেত্রে এখানে দিতে হবে উইথ সরো বা ইন সরো। আর দ্যাট কনজাংশন ব্যবহার করতে হবে, কোটেশন উঠে যাবে, এলাস থাকবে না। এখানে যেমন হোরা আনন্দ সূচক বাক্য, আমরা জয় ব্যবহার করছি, উঠে গিয়েছে। এলাস এখানে দুঃখ সূচনা প্রকাশ করছে, এখানে সরো ব্যবহার করছি, দ্যাট ব্যবহার করছি কনজাংশন। আর এখানে আই ফার্স্ট পারসন ফলো করছে হি কে, কর্তা হি কে, এই যে হি হয়েছে। হ্যাঁ, আর এম প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট সিম্পল টেন্স। চেঞ্জিং সেন্টেন্স, আমরা এখন যদি সেন্টেন্স পরিবর্তন করি তাহলে টেন্স আই এম এখানে হয়ে গেছে ওয়াজ। এম এর প্রেজেন্ট ফর্ম, এম এর পাস্ট ফর্ম হবে ওয়াজ। এখানে আছে প্রেজেন্ট সিম্পল, এখানে হলো পাস্ট সিম্পল। হ্যাঁ, তাহলে হি ওয়াজ আনডান। হি সে 3 নম্বর সেন্টেন্স, হোয়াট এ পিটি, এখানে ইট ইজ মনে করো দেওয়া ছিল, এটা উজ্জ আছে। সে বলল, ইহা কত করুন। এটা দিয়ে আনন্দ বা দুঃখ কিছুই বোঝাচ্ছে না, সেক্ষেত্রে শুধু আমরা এক্সক্লেমড ব্যবহার করবো, আর দ্যাট কনজাংশন। আর ইট কোথায় পেলাম, ইট মনে করে এখানে দেওয়া আছে, আর ইজও দেওয়া আছে, কিন্তু ধরে নিতে হবে এটা ইট ইজ। হোয়াট এ পিটি ইট ইজ, এই কর্তা ইট আর ক্রিয়া ইজ উজ্জ ছিল। এখানে আমরা ইট কে থার্ড পারসন সিঙ্গুলার পরিবর্তন না করে ব্যবহার করছি। আর ইজ পাস্ট ফ্রম ওয়াজ দিছি, হোয়াট করছি গেট দ্বারা, এই যে
হোয়াট এ থাকলে গ্রেড পিটি হয়ে যাবে। এখন আমাদের আলোচনা শেষ হলো। তোমরা সবাই বাসায় বসে আরো বই পড়াশোনা করে আরো চর্চা করবে এবং তোমাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে সবার আন্তরিক ভাবে দোয়া করি সুস্থ থাকার জন্য। আমিও তোমাদের কাছে দোয়া প্রার্থনা করছি। তোমরা সবাই ভালো থাকো। আবার অনলাইন ক্লাসে অপেক্ষা থাকো পরবর্তী গ্রামার ক্লাস দেখার জন্য। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।